মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দেহ মানুষের মতো হলেও মন হবে তার পশুর মতো। আমি মনে করি ধর্ষিতা নারীর সন্তান সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর, অবৈধ সন্তান ছাড়া আর কিছুই নয়। মির্চি টাইমস অফ পুরাণে আপনাকে স্বাগত। শুনছেন সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। প্রায় ৭০ বছর আগে প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের ২০টি প্রেম কাহিনী নতুন করে সংকলন করেছিলেন বাংলা সাহিত্যের আধুনিক ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায়। পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আজও সুবোধ ঘোষের এই সৃষ্টিকে অমর করে রেখেছে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার ১০ম কাহিনী বসুরাজ ও গিরিকা। নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য। প্রযোজনা ভিজুয়াল অডিও। মহাভারতের ২০টি নির্বাচিত প্রেমের গল্প নিজের আঙ্গিকে ঢেলে সাহিত্যিক সুবোধ ঘোষ নির্মাণ করেন তার বিখ্যাত সৃষ্টি ভারত প্রেম কথা। ভারত প্রেম কথার ১০ম কাহিনী বসুরাজ ও গিরিকা মহাভারতের আদি পর্বে মেলে চেদিরাজ বসুর প্রেম কাহিনী। এখন যেখানে বুদেলখণ্ড, মোটামুটি সেই অঞ্চলেই ছিল এই মহাজনপদ চেদি মহাভারতের আমলে। এই চেদিরাজ উপরিচর বসু নামে বিশেষ প্রসিদ্ধ। তিনি দেবরাজ ইন্দ্রের বন্ধু। সেই অধিকারে তিনি বিমানে চড়ে আকাশে অর্থাৎ উপরে ঘুরে বেড়াতেন। সেই কারণেই তার এই নামকরণ। এ হেন বসুরাজের প্রেম কিভাবে হলো এক অবৈধ সন্তান গিরিকার সঙ্গে, তাই নিয়েই এই কাহিনী। আর এই উপাখ্যানের মধ্যে দিয়েই মহাভারতে তোলা হয়েছিল সমাজের এক ভয়ানক, বিরল কিন্তু সম্ভাব্য এমন এক সামাজিক প্রশ্ন, যার নির্দিষ্ট উত্তর আজও খুঁজে ফিরে সমাজের তাত্ত্বিক বিধান দেন যারা, সেই শাসকেরা। উন্নতি ও সমৃদ্ধির জন্য বিখ্যাত রাজ্য চেদি। চেদি রাজ্যের রাজা বসু দেবরাজ ইন্দ্রের উপাসক। দেবরাজ তাঁর সাধনায় খুশি হয়ে তাঁকে বন্ধুর মর্যাদা দিয়েছেন। দেবরাজ ইন্দ্রের কৃপায় সেই চেদি রাজ্যের রাজা হয়েছেন মহারাজ বসু। গলায় তাঁর ইন্দ্রের বন্ধুত্বের উপহার অক্ষয় পদ্মফুলের বৈজন্তী মালা দোলে। ইন্দ্র নিজে পরিয়ে দিয়েছেন এই মালা। ইন্দ্রেরই দেওয়া স্ফটিকের আকাশ রথে চড়ে মহারাজ বসু আকাশের গায়ে মূর্তিমান দেবতার মতো ঘুরে বেড়ান। দেবরাজ ইন্দ্র উপহার দিয়েছেন তাকে এক টুকরো বাঁশের একটি লাঠি। সাধারণ লাঠি নয় এটি। নিরীহ ভালো মানুষকে বিপদ থেকে রক্ষা করে এই বাঁশের লাঠি। এই বাঁশের লাঠির মর্যাদা ধরে রাখতে কোনো ভুল করেন না বসুরাজ। বিপন্ন ও শরণাপন্নের রক্ষার জন্য সদা ব্যস্ত চেদিরাজ বসুর অসামান্য শক্তিতে ভরা দুঃসাহসিক দুই বাহু। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল দ্বাদশী তিথিতে ইন্দ্রের বিশেষ পূজা ইন্দ্রোৎসব পালন করেন মহারাজ বসু মহা ধুমধাম করে। সেবার উৎসব মিটতেই শিকারে বেরিয়ে পড়লেন চেদিরাজ। উপস্থিত হলেন বনে। পাহাড়ি মল্লিকা ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে রয়েছে বনের বাতাস। ভোরের প্রথম আলোকে প্রণাম জানাতে চঞ্চল হয়ে উঠেছে বনের প্রকৃতি। ফুল পরাগের রঙে রাঙিয়েছে বনের সরোবরের জল। পরাগ মধুর নেশা ধরেছে হাওয়ায়। ছড়িয়ে পড়া পরাগে গোলাপি হয়েছে ভূমি। পূবের আকাশ রেঙেছে রক্ত রঙে। সূক্ষ্ম কিরণ জমাট আঁধার চিরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারিদিকে।
সেই আলোতে ফুটে উঠছে দুকুল ছাপানো এক নদীর ছবি। বসুরাজ মুগ্ধ চোখে প্রকৃতির স্বাদ নিতে থাকেন। মনে পড়ে যায় অতীতের একদিনের কথা। সেদিন এই নদীর পাড়েই পাহাড়ের এক অন্ধকার গুহা থেকে উঠেছিল এক আর্তনাদ। আর্তনাদ শুনে সতর্ক হয়েছিলেন বসুরাজ। হাতে থাকা বাঁশের লাঠিখানি শক্ত করে ধরেছিলেন। ছুটে গিয়েছিলেন আর্তনাদ অনুসরণ করে। এক লোভীর গ্রাস থেকে উদ্ধার করেছিলেন এক কুমারীকে, কিন্তু দেরি করে ফেলেছিলেন তিনি। ততক্ষণে কুমারী শুক্তিমতির সর্বনাশ যা করার করে ফেলেছিল কোলাহল নামে এক শয়তান ব্যাধ। শুক্তিমতি স্নান করতে এসেছিল নদীতে। কোলাহল নির্জনে একা কুমারীকে পেয়ে নিজের লোভ মেটাতে হরণ করেছিল কুমারীর কৌমারিত্ব। হিংস্র পশুর মতো উপভোগ করেছিল কুমারীর যৌবন। কুমারীর অনুনয় বিনয়ের তোয়াক্কা না করেই মহারাজ বসু নিজের কর্তব্য পালন করেছিলেন সেদিন। মুষ্টিবদ্ধ হাতের এক আঘাতেই হত্যা করেছিলেন সেই শয়তানকে। উন্মাদ ধর্ষকের লোভের গ্রাস থেকে মুক্তি পেয়েছিল শুক্তিমতি। প্রতিদানে চেদিরাজের চরণ স্পর্শ করে প্রণাম করেছিল কুমারী। সম্বোধন করেছিল তাকে পিতা শব্দে। তারপর পার হয়েছে 18টি বছর। নিঃশব্দে পার হয়ে গেছে কত পূর্ণিমা, কত অমাবস্যা। হারিয়ে গেছে সেই কুমারী শুক্তিমতি অতীতের অন্ধকারে। মনে পড়ে বসুরাজের বড় দুর্বল হয়ে পড়েছিল কুমারী শুক্তিমতি। কথা বলার শক্তিটুকুও যেন ছিল না। অত্যাচারের খেলায় শয়তান ব্যাধ শুষে নিয়েছিল তার দেহের সব শক্তি। আহত হরিণীর মতো অবসন্ন দেহে লুটিয়ে পড়েছিল সে ধুলোয়। ভয়ে দুঃখে অসহায় চোখে চেয়েছিল বসুরাজের দিকে। কম্পিত তার 2 হাত স্পর্শ করেছিল বসুরাজের চরণ। বসুরাজ ভরসা জুগিয়েছিলেন কুমারীকে। বলেছিলেন, আর ভয় নেই তোমার, তুমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। ওই দেখো, সামনেই পড়ে আছে ওই শয়তানের মৃতদেহ। আমার এই শক্তিশালী হাতের এক আঘাতেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওর দেহ। ও এখন নির্জীব একতাল মাংসপিণ্ড ছাড়া আর কিছুই নয়। ওর দেহের সব রক্ত দেহ ছেড়ে এখন ভূমিতে গড়াচ্ছে। এ কি, তুমি কাঁদছো? শান্ত হও, শান্ত হও কন্যা, শান্ত হও। কে তুমি? কি পরিচয়? এখানে কি বা করছিলে? আর ওই শয়তানি বা কে? চেনো তাকে? তোমায় কি করে ধরলো ও? শান্ত হওয়ার চেষ্টা করেছিল কুমারী শুক্তিমতি। তবে তার মন চাইছিল না শান্ত হতে। শান্ত হতে পারছিল না। যে সর্বনাশ তার জীবনে হলো, সেই সর্বনাশের পরে শান্ত হয়ে নিশ্চিন্তে এক দণ্ড শ্বাস নিতে পারে কি এক কুমারী? তবুও নিজের মনের উত্তেজনা যথাসম্ভব দমন করে সে উত্তর দিয়েছিল বসুরাজের প্রতিটা প্রশ্নের এবং জানিয়েছিল এক মারাত্মক সত্য। চমকে উঠেছিলেন বসুরাজ। কি, এ কি বলছো কন্যা শুক্তিমতি? হ্যাঁ পিতা, ঠিকই বলছি আমি। আপনি ওই শয়তানকে বধ করেছেন, আমাকে রক্ষা করেছেন, কিন্তু ও মৃত্যুর আগে নিজের বীজ আমার শরীরে ঢুকিয়ে দিয়ে গেছে। জানি না এই বীজ স্পন্দন পাবে কিনা, কিন্তু যদি হয়, যদি ওই শয়তানের সন্তানের মা হতে হয় আমাকে। সর্বনাশ! তার পরিণাম যে মারাত্মক। ভয় হয় পিতা, অনুভব করছি পিতা, আমার এই দেহের রক্তে যেন এক প্রাণের বীজ জেগে উঠছে। বুঝেছি, বড় চিন্তায় ফেললে তুমি। সত্যি যদি এই শয়তানের সন্তান জন্ম নেয় তোমার শরীরে, তাহলে ভয় হয় পিতা, ধর্ষকের সন্তানকে কি সমাজ নেবে মেনে? কি হবে তার ভবিষ্যৎ?
কিভাবে বাঁচবে সেই সমাজের বুকে? কে গ্রহণ করবে তাকে? কি হবে তার পিতৃ পরিচয়? সেই সুন্দর নিষ্পাপ সন্তানের কি হবে? বড় কঠিন প্রশ্ন করে বসে শক্তিমতী। এর উত্তর জানা নেই মহারাজ বসুর। নিজেই বুঝে উঠতে পারেন না নিজের কর্মের ফল। অসহায় শক্তিমতীকে রক্ষা করে বা শয়তান ব্যাধকে বধ করে তিনি কি ভুল করলেন? কিন্তু অসহায়কে রক্ষা করা যে রাজার ধর্ম, সেই ধর্ম পালন করেছেন তিনি। তবে তার ফল কি হতে পারে সে কথা ভাবেননি আগে। তাহলে কি অসহায় ওই নারীকে ওই শয়তানের হাতেই ছেড়ে দেওয়াটাই ঠিক ছিল? ওই শয়তান তিলে তিলে হত্যা করত এক অবলা নারীকে, আর তিনি সব জেনেও চুপ করে দাঁড়িয়ে থাকতেন। এখন যেমন তিনি দাঁড়িয়ে আছেন চুপ করে, উত্তর দিতে পারছেন না শক্তিমতীর প্রশ্নের। ধর্ম বা শাস্ত্রের এমন কোনো নির্দেশ মনে পড়ছে না তাঁর, যা এই কুমারীর প্রশ্নের উত্তর দিতে পারে। কুমারী শক্তিমতী মহারাজ বসুর এই স্তব্ধতায় অস্থির হয়ে ওঠে। মহারাজকে প্রশ্ন করে সে, বলুন প্রজাপালক বসুরাজ, আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার হৃদয়কে যন্ত্রণা দিয়ে, আমার জীবনকে অপমানিত করে, আমাকে হত্যা করার সমান কষ্ট দিয়ে ওই উন্মাদ ধর্ষক যে প্রাণের বীজ আমার দেহে পুঁতে গেল, সেই প্রাণ কি আপনার বিচারে, সমাজের বিচারে অপরাধী? অপরাধী? সেই নতুন প্রাণকে কোন যুক্তিতে বলবেন মহারাজ বসু অপরাধী? উত্তর খুঁজতে চেষ্টা করেন মহারাজ বসু। অপরাধীকে শাস্তি দিয়েছেন তিনি, কিন্তু সমাজ যে শাস্তি লিখে রেখেছে ওই নিষ্পাপ প্রাণের খাতায়, সেই শাস্তি কোন অপরাধে? যুক্তি খুঁজে পান না মহারাজ। কুমারী শক্তিমতী যেন পড়তে পারে মহারাজের মন, বুঝতে পারে মহারাজের কিছুই বলার নেই। মহারাজের সামনে কেঁদেও কোনো লাভ নেই, তাই নিজেকে সামলে নেয় কুমারী। চোখের জল মুছে মহারাজের কাছে একটি মাত্র অনুরোধ করে সে, আপনি প্রতিশ্রুতি দিন পিতা, আমার এই সন্তান আপনার রাজ্যের আর 5টা সন্তানের মতো সমান মর্যাদা পাবে। আপনি প্রতিপালক, অসহায়ের ভরসা, আপনাকে পিতা বলে মেনেছি, সেই পিতৃত্বের মর্যাদা কি আপনি রাখবেন না পিতা? এক্ষেত্রে আমি সেইভাবে কোনো প্রতিশ্রুতি দিতে পারি না। কেন পারেন না পিতা? কারণ তোমার সন্তান এক অতি অদ্ভুত বিরল জন্ম পরিচয় নিয়ে জন্মাবে। ধর্ষকের লোভের সৃষ্টি তোমার সন্তান। সে পৃথিবীর একটি প্রাণীর মর্যাদা পাবে, শুধু কখনোই মানুষের মর্যাদা পাবে না। কেন? কারণ পশুর সৃষ্টি পশুই হয়ে থাকে, মানুষ নয়। অদ্ভুত যুক্তি আপনার মহারাজ। ওই দেখুন, ওই ধর্ষক কোলাহল ব্যাধের মৃতদেহ এখনো পড়ে আছে, এখনো মাটির ওপর পড়ে থাকা ওর রক্ত শুকিয়ে যায়নি। ওই শয়তানও তো মানুষেরই সৃষ্টি, আপনারই রাজ্যের প্রজা, এক নারী ও এক পুরুষের ভালোবাসার চিহ্ন। কিন্তু ও যে পশু। মানুষের ভালোবাসায় যদি পশু জন্মাতে পারে, তাহলে পশু কেন মানুষের জন্ম দিতে পারে না পিতা? আহ কুমারী, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, অর্থহীন তর্ক করো না আর। সত্যি বিচিত্র তোমার মন। বলো, যে আর্তনাদ শুনে আমি ছুটে এসেছিলাম, সেটা কি সত্যি ছিল নাকি তোমার অভিনয়? ছলনা করেছিলে আমার সঙ্গে? এমন ভয়ানক সন্দেহ করবেন না পিতা। করব না কেন? তুমি তো তোমার এই অবৈধ সন্তানের ভবিষ্যৎ নিয়ে অস্থির হয়ে উঠেছ। তুমি নিজে কি সেটা একবারও ভেবে দেখেছ? ভুলে যেও না কুমারী, এখন তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি ধর্ষিতা। তুমি ধর্ষিতা, তুমি ধর্ষিতা। না না, এমন কথা বলবেন না পিতা। অপরাধ নেবেন না আমার, দয়া করে। আসলে আমি নিজেই বুঝতে পারছি না আমার নিজেকে। বিশ্বাস করুন পিতা, ওই শয়তান কোলাহলের মুখটা ভাবতেই ঘৃণা হচ্ছে আমার।
কিন্তু ওর ওই সন্তান যে হয়তো আমার এই দেহে জন্ম নেবে, বড় হয়ে উঠবে, তাকে কিছুতেই ঘৃণা করতে পারছি না আমি। আমি যে তার মা হব। কিন্তু তোমার রক্তে জন্ম নিতে পারে ওই শয়তানের সন্তান। এই কথা ভেবেই যে আমার সেই সন্তানের ওপর ঘৃণা হচ্ছে। কি বলছেন পিতা? আপনার তো সেই সন্তানকে ঘৃণা করার কোনো কারণ নেই। আপনার এই রাজ্যে কি কোনো কুমারীর অবৈধ সন্তান নেই? আছে। আপনার রাজ্যে কি কোনো এমন মা নেই যার স্বামী বিদেশে থাকেন? আছে। আপনার রাজ্যে কি কোনো কুলোটা নারী নেই যার সন্তান আছে? আছে তো। আপনার রাজ্যে কি কোনো বিবাহিতা নারী পরপুরুষকে সঙ্গ দিয়ে মা হয়নি? হয়েছে। এই সব সন্তানরা তো আপনার রাজ্যে নাগরিকের মর্যাদা উপভোগ করছেন। তাহলে আমার সন্তান কি দোষ করবে যে তাকে শুধুমাত্র এক প্রাণীর মতো বেঁচে থাকতে হবে? কেন সে মানুষের মর্যাদা, আপনার রাজ্যে নাগরিকের মর্যাদা পাবে না? তুমি ভুল বুঝেছ নারী। আমার রাজ্যের প্রত্যেক সন্তান একজন পুরুষ ও একজন নারীর স্বেচ্ছা মিলনে জন্মগ্রহণ করেছে। ভয়ঙ্কর এক আর্তনাদ, ইচ্ছার বিরুদ্ধে জোর করে এক মিলনের সম্পদ নয় তারা। আর আমি কল্পনাও করতে পারছি না কি ভয়ঙ্কর কঠিন এক সংস্কার নিয়ে জন্মাবে তোমার সন্তান। ভাবতেও আমার গায়ে কাঁটা দিচ্ছে কি বিভৎস এক মন নিয়ে জন্মাবে সে। সে কি কোনোদিন মানুষ হতে পারবে? মানুষ হতে? অসম্ভব। দেহ মানুষের মতো হলেও মন হবে তার পশুর মতো। আমি মনে করি ধর্ষিতা নারীর সন্তান সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর, অবৈধ সন্তান ছাড়া আর কিছুই নয়। কেমন ন্যায় বিচার আপনার পিতা? এটা কি শিষ্টের পালক ইন্দ্রসখা চেদিরাজের ন্যায়বিধি হতে পারে? হ্যাঁ, এটাই যথার্থ ন্যায়বিধি কন্যা। হতে পারে না পিতা, কিছুতেই হতে পারে না। এ আপনার নিতান্তই অন্যায় বিধান। আপনি ধর্ষিতা নারীর মাতৃত্বকে শাস্তি দিচ্ছেন। কোন অপরাধী পিতা? ধর্ষিতার কি দোষ? তার সন্তানেরই বা দোষটা কোথায়? আমি তোমার কথা যত শুনছি ততই অবাক হচ্ছি। এক নারী তার ধর্ষকের লোভের সৃষ্টিকে ঘৃণা করতে পারছে না কেন? কিছুতেই বুঝতে পারছি না আমি। আমার রক্তের উষ্ণতায় জন্ম নেবে যে প্রাণ, আমার স্নেহে তিলে তিলে রূপ নেবে তার দেহ মন, সেই সন্তানকে আমি কি করে ঘৃণা করি পিতা? সেটাই তোমার অপরাধ কন্যা। অবৈধই প্রাণের রক্তের প্রতিটা কণায় এক ধর্ষকের লোভে বীজ। তোমার যৌবনের পবিত্রতা নষ্ট করার জলজ্যান্ত চিহ্ন ওই সন্তান। তাকে যদি তুমি ঘৃণা করতে না পারো তাহলে সে দোষ তোমার, এবং তার জন্য তোমাকে সারা জীবন শাস্তি ভোগ করতে হবে। এটাই ন্যায়। আমি সৎ প্রজা পালন করি। অসৎ প্রজার প্রতি আমার কোনো দুর্বলতা নেই। বেশ, তবে আসি পিতা। আমার উপর যে করুণা করলেন তার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। জানি না সে অধিকারও আছে কিনা। এক ধর্ষিতা অসৎ নারী আমি। আমার প্রতিদান কি মহারাজ বসু গ্রহণ করবেন? শুধু একটি কথা বলার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু পারলাম না বলতে। গিরিমল্লিকার গন্ধে ভরে আছে বনের বাতাস এখনো, কিন্তু চেদিরাজ বসুর মন থেকে হারিয়ে যায় তার রেশ। ভাবতে থাকেন মহারাজ বসু, কোথায় গেল সেই নারী, সেই শুক্তিমতী? শুক্তি অর্থাৎ ঝিনুক, যার জঠরে জন্ম নেয় মুক্ত। ওই নারীর দেহে কি আদৌ কোনো প্রাণ জন্ম নিয়েছিল শেষ পর্যন্ত?
নাকি সেই নারী এই নদীর জলে নিজেকে বিসর্জন দিয়ে শেষ করে দিয়েছিল সেই সম্ভাবনা? যদি তাই হয়ে থাকে তাহলে ভালোই হয়েছে একদিকে, কিন্তু অদ্ভুত ছিল সেই নারীর মন। ধর্ষককে সে ঘৃণা করতে পারছিল না ধর্ষকের সম্ভাব্য সন্তানকে ঘৃণা করতে। যদি সত্যিই সেই সন্তান জন্ম নিত তাহলে সেই সন্তানের জীবনটাই বা হতো কেমন? সমাজ মেনে নিত কি করে সেই সন্তানকে? শুক্তিবতীর সম্ভাব্য পরিণাম কল্পনা করে নিশ্চিন্ত হতে চেষ্টা করেন মহারাজ বসু। আবার তার মনে জেগে ওঠে শিকারের ইচ্ছা। এগিয়ে চলেন তিনি বনের দিকে। ঘন বনের মধ্যে ঢুকতেই সজাগ হয়ে ওঠে তার সবকটা ইন্দ্রিয়। শিকারের সন্ধানে চোখ ফিরতে থাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত। এগিয়ে যেতে থাকেন তিনি। সময় এগিয়ে চলে। সূর্য পূব আকাশ থেকে সরে আসে মাঝ আকাশে। অনেকটা পথ চলে আসার পর ক্লান্তি অনুভব করেন মহারাজ বসু। ঠিক তখনই তার সজাগ কানে ভেসে আসে জলের শব্দ। মহারাজ বসুর বুঝতে ভুল হয় না যে কাছেই কোথাও রয়েছে জলের উৎস, এবং তাকে ঘিরে ভিড় করেছে পাখির দল। মহারাজ বসু নিজেও তৃষ্ণা অনুভব করেন। শব্দ লক্ষ্য করে তিনি এগিয়ে চলেন। গাছগাছালির ভিড় অতিক্রম করে নদীর পাড়ে পৌঁছতেই থমকে দাঁড়ান তিনি। কে ওই নারী নদীর পাড়ে এই খোলা আকাশের নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে নরম ঘাসের ওপর? অসতর্কতা বশে তার বুকের বলকল সরে গেছে অনেকখানি। নীল আকাশ যেন এই বুকের উপর একটা চুম্বন চিহ্ন এঁকে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। আকাশের বুকে জেগেছে ভালোবাসার রং। সেই রঙে রাঙিয়েছে ওই নারীর দেহ। এ কি মানুষ, অপ্সরা, নাকি গান্ধর্বী, নাকি কোন কবির কল্পনা, নাকি আমার চোখেরই ভুল? মনে হয় এই সেই নারী যার স্পর্শে এত সুন্দর হয়ে সেজেছে এই বন। এই বনের প্রতিটা ঘাস যেন নিজেকে আরো নরম করে তুলেছে ওই নারীর দুটি চরণ বুকে ধরবার লোভে। বনের ফুল লতা পাতা যেন নিজের দেহের সব শক্ত খড়খড়ে ভাগগুলো ছেঁটে ফেলে দিয়েছে শুধুমাত্র ওই নারীর স্পর্শের স্বাদ নিতে। ওর যৌবন যেন যৌবনের নেশা জাগিয়েছে এই মনে। বোধহয় বসুরাজের উপস্থিতি অনুভব করতে পারে সেই ঘুমন্ত নারী। যেন মহারাজের চঞ্চল নিঃশ্বাস আঘাত হানে নারীর বুকে। ঘুম ভেঙে উঠে বসে সে। অবাক দু চোখে তাকিয়ে থাকে সে মহারাজ বসুর দিকে, আর সামলে নিতে থাকে নিজের খসে পড়া অবাধ্য বলকল। বসুরাজ নিজেকে সামলাতে পারেন না। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, কে তুমি? আমি জানি না। আপনি কে? আমি চেদিপতি বসুরাজ। আপনি মহারাজ বসু, এই রাজ্যের রাজা দেবরাজ ইন্দ্রের বন্ধু, শিষ্টের প্রতিপালক সেই বসুরাজ? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি এক বনের প্রাণী মাত্র। কেন মিথ্যা বলছো কুমারী? আমার সত্য পরিচয় আমি দিয়েছি। তাহলে আমার কাছে নিজের পরিচয় গোপন করবার কারণ কি? তুমি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস করুন মহারাজ, সত্যই আমার পরিচয় জানি না আমি। তুমি না বললেও আমি অনুমান করতে পারি। তবে তাই করুন। তুমি নিশ্চয়ই কোনো দেবকন্যা।
নইলে দেবরাজ ইন্দ্রের বৈজয়ন্তী মালার চেয়েও সুন্দর ওই মুখ কি কোনো সাধারণ মর্তবাসীর হতে পারে? না, কখনোই না। ক্ষমা করবেন মহারাজ, বড়ই ভুল অনুমান করেছেন আপনি। ভুল অনুমান করেছি আমি? আচ্ছা বেশ, তোমার কি কোনো নাম মনে আছে। আপনার এই বনের সকল প্রাণী, লতা ও ফুলের যখন নাম আছে, তখন আমারও একটি নাম আছে, কি সেটি? গিরিকা। বুঝেছি গিরিকা, তুমি এই বনে বসবাস করেন এমন কোন ঋষির কন্যা। কি দেখে বুঝলেন রাজন? তোমার এই স্নিগ্ধ হাসি খুশি মুখখানি আর শান্ত কোমল স্বভাবই তোমার পরিচয় বলে দিয়েছে। ঋষি পিতার আশ্রমে ছায়ায় বেড়ে ওঠা লতার মতো তোমার দেহ আমাকে মুগ্ধ করেছে গিরিকা। ক্ষমা প্রার্থনীয় মহারাজ, ভুল বুঝেছেন। আমার কোনো পিতা নেই। কি কি বললে? পিতা নেই? সত্যি তুমি তোমার পিতৃ পরিচয় জানো না? না মহারাজ। তাহলে ও বুঝেছি, তুমি নিশ্চয়ই কোনো অপ্সরা কন্যা। এমন ধারণা কেন করছেন মহারাজ? হ্যাঁ, তোমার ওই চঞ্চল দুটি চোখের তারার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি তোমার জন্ম পরিচয়। তুমি এক অপ্সরার প্রেমের সন্তান। তোমার চোখে সেই ভালোবাসার প্রতিফলন, তোমার তোমার ওই ঠোঁটে সেই মিলনের আনন্দের স্মৃতি সুন্দর রেখায় ফুটে উঠেছে। না মহারাজ, আমি অপ্সরার কন্যা নই। তবে তবে কে তুমি? ধারণা করুন আপনি মহারাজ বসু। তুমি কি কোনো রাজকন্যা? বিনা অপরাধে তোমাকে নির্বাসন দেওয়া হয়েছে? না, অবশ্যই নই। তবে তুমি কি কোনো কুমারী নারীর গোপন ভালোবাসার সৃষ্টি? না। তবে মনে হয় তুমি নিশ্চয়ই কোনো কুলটা মায়ের মেয়ে। অপবাদের ভয়ে তোমার সদ্য ভূমিষ্ঠ শিশু দেহকে এই বনভূমিতে বিসর্জন দিয়ে চলে গিয়েছিল সেই নিষ্ঠুরা। না মহারাজ। সত্যি বলছি, আর অনুমান করবার কোনো শক্তি নেই আমার। বলো, তুমি বলো, তুমি বলো তোমার জন্ম পরিচয় কি? কিন্তু আমার জন্ম পরিচয় জেনে আপনার কি লাভ হবে মহারাজ? লাভ? কিসের লাভ? সামান্য এক অরণ্যচারী কুমারী, তার পরিচয় জেনে উপরিচর বসুর লাভ জানতে চাও তুমি? বাচাল মেয়ে, কোনো লাভ নেই, কৌতূহল মাত্র। কৌতূহল? কেন? কেন? কারণ আমি এই চেদি রাজ্যের রাজা। আমার রাজ্যের অন্তর্গত এই পুষ্পবন, এই নদী, ওই যে দূরের নীল পাহাড়খানি দেখা যাচ্ছে, যত দূর যাচ্ছে তোমার দৃষ্টি, তারও পর অবধি বিস্তীর্ণ আমার রাজ্য সীমা। ফলে সেই সীমানার মধ্যে মানুষ, পশু পক্ষী সকলের উপর আমার একটা অধিকার কাজ করে। বুঝতে পারছো? এই নির্জন বনে অরক্ষিতা একলা অভিভাবকহীন কে তুমি, সেটা আমাকে জানতে হবে। আর এও জানতে হবে এই বনের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কে, কি তার পরিচয়। এই বনে আমি আগেও এসেছি মৃগয়ায় বহুবার, কোনোদিন তো এত সুন্দর মনে হয়নি। আজ শিকারে এসে যেন মন বসাতে পারছি না, নষ্ট করতে ইচ্ছা করছে না এই বনের সম্পদ। জানো, ভয় হচ্ছে, ভয় হচ্ছে আমার একটি ভুলে যেন সব সৌন্দর্য হারিয়ে যাবে এই বনের। সুতরাং আমার কৌতূহল মিথ্যা নয় কন্যা। আর তাছাড়া
রাজা হিসেবে প্রজাদের সম্পর্কে জানা আমার কর্তব্য। আপনি কি আমার কোনো উপকার করতে চান, তাই জানতে চাইছেন আমার পরিচয়? তোমার নয় কন্যা, নিজের উপকার। মানে কি বলতে চাইছেন আপনি মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতটা নিষ্ঠুর হয়েও না গিরিকা। তুমি যুবতী, তোমার কি হৃদয় নেই? বুঝতে পারছো না আমার হৃদয়ের কথা? যেই হও তুমি, তুমি এই চেদিপতি বসুরাজের স্বপ্ন সুন্দরী। তুমি আমার কাম্য। তোমাকে বরণ করতে চাই আমি, তোমার স্তব করতে চাই। তোমার ওই দুই ঠোঁটে জমা সব মধু পান করতে চাই আমি। তুমি সেই নারী গিরিকা, যে আমার জীবনের সব তেষ্টা মেটাতে পারে। ধন্য হতে পারে আমার জীবন যদি তোমার ওই পবিত্র স্নিগ্ধ নতুন যৌবনের নেশায় মত্ত দেহ লুটিয়ে পড়ে আমার এই বুকে। তুমি এই বসুরাজের জীবন সঙ্গিনী হও, জীবন সঙ্গিনী হও গিরিকা। কি গিরিকা, তুমি তুমি কাঁদছো? কিন্তু মিথ্যা দ্বিধা করছো কেন গিরিকা? মিথ্যা নয় মহারাজ। তাহলে তাহলে আমার জীবন সঙ্গিনী হতে তোমার মনে কি কোনো আপত্তি আছে? আপনি ধার্মিক, আপনি শাস্ত্রজ্ঞানী। আপনি বলুন মহারাজ, এই পরিচয়বিহীন নারী সংসারের কারো প্রেমিকা হতে পারবে কি? আপনার কি সন্দেহ হচ্ছে না মহারাজ? গিরিকার এই বুকের ভিতরটা ফাঁকা, কোনো হৃদয়ের বাসা নয় এই বুক। আপনার কি ভুলেও এই ভয় হয় না মহারাজ? গিরিকা নামে এই বনবাসী নারীর দেহের রক্তে ভয়ঙ্কর এক বিষাক্ত সংস্কার লুকিয়ে থাকতে পারে। হঠাৎ চঞ্চল হয়ে ওঠে বসুরাজের নিঃশ্বাস। অপলক চোখে গিরিকার মুখের দিকে তাকিয়ে থাকেন তিনি, যেন 18 বছর আগের এক ঘটনার স্মৃতি বসুরাজের কল্পনায় হঠাৎ আর্তনাদ করে উঠেছে। প্রায় চিৎকার করে অস্থির স্বরে জিজ্ঞাসা করেন বসুরাজ, তোমার জন্ম পরিচয় বলো গিরিকা, বলো বলো, তোমার মা কে? বলো। শক্তিবতী, শক্তিবতী। দুই চোখ বুজে ফেলেন বসুরাজ। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। গিরিকার একটি কথার আঘাতে বসুরাজের সকল জিজ্ঞাসা হঠাৎ অন্ধ হয়ে গিয়েছে। বিপন্ন ও শরণাপন্নের রক্ষক বসুরাজের হাতের বাঁশের লাঠি থরথর করে কেঁপে ওঠে, যেন এক ঠাট্টার দম ফাটা হাসিতে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে বসুরাজের কঠোর ন্যায় নীতি। তারই শব্দ শুনছেন বসুরাজ, যেন 18 বছর আগের এক সকালের এক কান্না বিঁধছে তার কানে, যেন এক নারীর জল ভরা চোখের আবেদন এতদিন পর বসুরাজের কাছে প্রশ্ন করছে, এইবার বলো শিষ্ট প্রতিপালক বসুরাজ, সেই প্রাণ কি সত্যই অবৈধ, ঘৃণা করার বস্তু? বসুরাজ আর সহ্য করতে পারেন না। চোখ বন্ধ করেও চোখের জল আটকাতে ব্যর্থ হন। গাল বেয়ে সেই জল গড়িয়ে পড়ে মাটিতে। দ্রুত ছুটে আসে গিরিকা, নিজের দুই হাত পেতে ধরে। মহারাজ বসুর চোখের জল মাটিতে পড়া থেকে আটকায়। সেই জলের স্পর্শে অস্থির হয়ে ওঠে তার মন। বেদনার ছোঁয়া লাগে তার স্বরে। এ কি মহারাজ, আপনি কাঁদছেন? কোথায় গেল আপনার শৌর্য? কোথায় আপনার কঠিন কঠোর নীতি? প্রজাপালক চেদি মহারাজ বসুর চোখে জল শোভা পায় না মহারাজ। ধীরে ধীরে চোখ খোলেন বসুরাজ। এক মুহূর্ত তাকিয়ে থাকেন গিরিকার নিষ্পাপ দুই চোখের দিকে। সেদিন শুক্তিমতী
তার শেষ কথাটা বলে যেতে পারেনি। হয়তো সেই কথাটা বলে গেলে আজ নিজেকে অপরাধী ভাবতে হতো না বসুরাজের। অপরাধী, হ্যাঁ, তিনি সত্যিই অপরাধী। 18 বছর আগে এক অপরাধ করেছিলেন তিনি। তিনি বুঝতে ভুল করেছিলেন তার কঠোর ন্যায়ের নীতির ত্রুটি। সেই ত্রুটি সংশোধনের সময় এসেছে। এ সুযোগ হারিয়ে গেলে একবার আর ফিরে আসবে না, আর হারাতে দিতে চানও না মহারাজ বসু। ভুলের বাঁধ যখন একবার ভেঙে গেছে, তখন সেই ভুলকে আর যত্নে লালন পালন করে কি লাভ? বরং তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং আর দেরি করেন না মহারাজ বসু। যে দু বাহুর জোরে এতদিন দুষ্টের দমন করেছেন, সেই দু বাহু মেলে জড়িয়ে ধরেন গিরিকাকে নিজের বুকে। নিজের অস্থির হৃদয়ের শান্ত শীতল আশ্রয় খোঁজেন তিনি গিরিকার বুকে। কিন্তু গিরিকা, সে কিভাবে মেনে নেবে মহারাজ বসুকে এত সহজে? তাই বিদ্রোহী হয়ে ওঠে সে। ভুল করবেন না মহারাজ, আমি যে এক ধর্ষিতার দুঃখের জীবনের আর্তনাদ থেকে জন্মেছি। আপনার ন্যায় নীতির সাপেক্ষে ঘৃণিত ও নিন্দিত আমি। না না গিরিকা, না, তুমি পবিত্র, নির্মলা, তুমি বিশুদ্ধ, তুমি এই জীবনের, তুমি প্রার্থনা সংকেত। না মহারাজ, আমি এই জগতের দুর্ঘটনা। আমার জন্ম হোক এমনটা আমার মাও চাননি। আপনি আমার জন্ম পরিচয় জানেন মহারাজ। একদিন আপনিই তো বলেছিলেন, ধর্ষিতা নারীর সন্তান সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর অবৈধ সন্তান ছাড়া আর কিছুই নয়। চেদিরাজের সমাজ, তার সৎ ন্যায়বান রাজার চোখে আমি ঘৃণার বস্তু। তাহলে হঠাৎ থামতে হয় গিরিকাকে। মহারাজ বসুর চুম্বনে বাধা পায় তার দুই ঠোঁট, বাধা পায় তার মনও। কর্তব্য স্থির করতে পারে না গিরিকা। অবাক চোখে তাকিয়ে থাকে বসুরাজের দুই গভীর চোখের দিকে। বুঝতে চেষ্টা করে সেই চোখের ভাষা, কিন্তু বড় অচেনা লাগে সেই ভাষা। বসুরাজ বলেন, তুমি জানো না, তোমার মা শক্তিমতীও জানে না তোমার জন্ম পরিচয়। আমিও জানতাম না গিরিকা, কিন্তু আমি আজ এই মুহূর্তে সেটা জেনেছি। সত্যি জেনেছি। মানে কি জেনেছেন আপনি? জেনেছি এই বিশ্বের সকল প্রাণের পিতা যিনি, তারই ইচ্ছায় সৃষ্টি তুমি। এই তোমার পিতৃ পরিচয়, সবচেয়ে স্নিগ্ধ, সবচেয়ে পবিত্র পিতৃ পরিচয় তোমার গিরিকা। সবচেয়ে স্নিগ্ধ, সবচেয়ে পবিত্র। বসুরাজ গিরিকাকে আলিঙ্গন করলেন। যে ভুল তিনি করেছিলেন বহু পূর্বে, সেই ভুলের প্রায়শ্চিত্ত বোধহয় এইভাবেই হল। ধর্ষণজাত কন্যা গিরিকাকে রাজমহিষীর স্থান দেওয়ার অভিপ্রায়ে বসুরাজ তাকে রথে করে নিয়ে চললেন তার রাজপ্রাসাদের উদ্দেশ্যে। শুনলেন ভারত প্রেম কথা। গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, বসুরাজ রূপান দাশগুপ্ত, শুক্তিমতী আম্রপালি ঘোষ মিত্র, গিরিকা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি টাইমস অফ পুরাণ সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। মির্চির বিশেষ নিবেদন,
টাইমস অফ পুরাণ।